পাহাড়ে শুধু লড়াই হয়নি, জ্বলে উঠেছিল ভয়, রক্ত আর প্রতিশোধের ইতিহাস। ত্রিপুরার বুক কাঁপিয়ে দিয়েছিল কুকিদের আকস্মিক আক্রমণ। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ত্রিপুরার ইতিহাসে কুকি বিদ্রোহ কোনো আকস্মিক ঘটনা নয়। ত্রিপুরার ইতিহাসে বহুবার কুকিদের আক্রমণ হয়েছে। আজকে এই কুকি আক্রমণের বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করব। ত্রিপুরার কুকি আক্রমণের ঘটনা প্রাচীন কাল থেকেই ঘটছিল। কুকিরা ছিল শিকারী জীবী। গহীন জঙ্গল এবং ছোট বড় পাহাড়ে নিপুণভাবে পথ চলতে এবং শিকারে তারা দক্ষতা অর্জন করে। তারা জুম চাষে অভ্যস্ত ছিল না। বিভিন্ন অঞ্চলের জুম চাষিরা যখন ঘরে ফসল তুলতো, জুম চাষ করার পর যে ফসল তুলতো, সেই ফসল তোলার পর কুকিরা তাদের থেকে আক্রমণের মাধ্যমে সেগুলি লুণ্ঠন করে নিয়ে যেত। সমস্ত ফসল লুট করে নিয়ে যেত, যুবক যুবতীদের তুলে নিয়ে যেত, দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করত সেই যুবক যুবতীদের এবং প্রচুর অর্থ পেত। কোথাও বাধা পেলে নির্বিচারে গণহত্যা চালাতো এবং সমস্ত ঘর বাড়ি জ্বালিয়ে দিত। কুকিরা ছিল একটা বর্বর আক্রমণকারী। কুকিদের দমন করার জন্য বহুবার অভিযান চালিয়ে ত্রিপুরার মহারাজ ব্যর্থ হয়েছিলেন, কিন্তু কিছু ক্ষেত্রে সাফল্যও পাওয়া গেছে। কুকিদের একটি অংশ ত্রিপুরার মহারাজার মান্যতা স্বীকার করেছিল। খাস মালিকানার শর্ত সাপেক্ষে লুসাই পাহাড়ের একটি অংশে ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত সেই অঞ্চলে কুকিদের আবাসস্থল গড়ে ওঠে। এই অঞ্চলের কুকিরা মহারাজার অনুগত থাকতে বাধ্য হয়। লুসাই, সেনাপতি, খাসবাগ এবং রামগড় অঞ্চলে এই সাফল্য পাওয়া গিয়েছিল, কিন্তু কোনো কোনো স্থানে আক্রমণ সম্পূর্ণ বন্ধ হয়নি। গোপন অরণ্য ও দুর্গম অঞ্চলে কুকিরা আক্রমণ অব্যাহত রাখে। কুকিরা বীরত্ব প্রদর্শনের জন্য নিরীহ মানুষদের মাথা কেটে নিয়ে যেত। কোনো সর্দারের মৃত্যু হলে মৃতদের সঙ্গে মানুষের মাথা উপহার দেওয়ার রীতি প্রচলিত ছিল কুকি সমাজে। পরবর্তীতে গ্রাম থেকে নিরীহ মানুষকে হত্যা করে মাথা কেটে এনে মৃত সর্দারকে শ্রদ্ধার্ঘ্য দেওয়ার প্রথা চালু হয়। অর্থাৎ তাদের সর্দারের মৃত্যু হলে তার শ্রদ্ধার্ঘ্যের জন্য একজন সাধারণ মানুষের মাথা দরকার ছিল এবং সেখান থেকে তারা সেই ছিন্ন মস্তিষ্ক এনে সর্দারকে শ্রদ্ধার্ঘ্য দিত। বিভিন্ন শাসকরা তাদের এলাকায় কুকি আক্রমণ রোধের জন্য ত্রিপুরার মহারাজের কাছে কুকিদের দমনের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও অনেক সময় আক্রমণকারী কুকিরা ত্রিপুরার মহারাজার প্রজা নয় বলে জানিয়ে দিত। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, কুকিরা জঙ্গলবাসী ছিল, কুকিরা অত্যাচারী ছিল, লুণ্ঠনকারী ছিল এবং তারা এটা স্বীকার করে নিয়েছিল যে মহারাজের উপর তাদের কোনো অধিকার নেই, কেননা তারা মহারাজার প্রজা নয়। ঈশানচন্দ্র মাণিক্যের পিতা কৃষ্ণকিশোর মাণিক্যের রাজত্বকালে কুকিরা হামলার সম্মুখীন হয়ে বাসিন্দা গ্রামগুলিতে লুটতরাজ ও হত্যাকাণ্ড চালিয়েছিল। 1836, 1843, 1844, 1846, 1847, 1849 এই 6 বছরে 6টি ভয়াবহ আক্রমণ সংগঠিত হয়। এতে কুকিদের দমন করতে ইংরেজ সরকার সৈন্য পাঠাতে বাধ্য হয়। ত্রিপুরার মহারাজাও সৈন্য দিয়ে এই অভিযানে সহায়তা করেন। ঈশানচন্দ্র মাণিক্যের রাজত্বকালে 1850 সালে বিভিন্ন সময় কুকিরা চট্টগ্রাম, নোয়াখালী, শ্রীহট্ট এবং কাছাড়ের বিভিন্ন গ্রামে নির্দ্বিধায় লুণ্ঠন চালাতো। বহু মানুষকে হত্যা করত এবং অসংখ্য মানুষকে বন্দি করে নিয়ে যেত। অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেয়। এইসব ঘটনায় এবং কুকিদের উৎপীড়ন তথা মহারাজের ব্যর্থতার ফলে ইংরেজ কর্তৃপক্ষ অসন্তোষ প্রকাশ করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মহারাজকে অনুরোধ করে। মহারাজ ঈশানচন্দ্র মাণিক্যের রাজত্বকালের শেষ দিকে 1869 সালের জানুয়ারি মাসে কুকিরা চট্টগ্রাম অঞ্চলে আক্রমণ চালায়, ব্যাপক লুণ্ঠন ও হত্যাকাণ্ড চালায়। 1869 সালের হত্যাকাণ্ড শতাধিক নারীকে ধরে নিয়ে যায়, বহু ঘরবাড়ি পুড়িয়ে সর্বনাশ সৃষ্টি করে। ঠিক 1 বছর পরেই অর্থাৎ 1870 সালে কুকিরা পুনরায় বড় ধরনের
লুণ্ঠন এবং হত্যাকাণ্ড চালায়। এবার 150 জনকে হত্যা করে 230 জনকে বন্দী করে নিয়ে যায়। কুকিদের অত্যাচার ক্রমশই বাড়তে থাকে। গ্রাম থেকে গ্রামাঞ্চলে, পাহাড়ে সর্বত্র আতঙ্কের সৃষ্টি হয়। ইংরেজ কর্তৃপক্ষ নির্দেশ দিয়ে এই সময় অভিযান পরিচালনা করার জন্য। অবশেষে শাস্তি প্রদান করা হয় এবং তাদের আক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই নিয়ন্ত্রণ স্থায়ী হয়নি। কুকিরা সুযোগ পেলেই আবার আক্রমণ চালাতো। 1871 সালে মহারাজা বীরচন্দ্র মানিক্যের রাজত্বকালে কুকিদের আক্রমণ আরও গুরুত্বপূর্ণভাবে বৃদ্ধি পায়। রাজ্যের বিভিন্ন অঞ্চল এবং চাকলা রুশনাবাদ জমিদারির কিছু অংশে ব্যাপক লুণ্ঠন ও হত্যাকাণ্ডের ঘটনা জনজীবনে অশান্তির সৃষ্টি করে। ইংরেজ সরকার কুকিদের নিয়ন্ত্রণ করার জন্য লুসাই পাহাড়ের পার্শ্ববর্তী অঞ্চলে সামরিক বাহিনী মোতায়েন করেন। এরপর বড় আকারে কুকি আক্রমণের ঘটনা ঘটে। এরই মধ্যে ত্রিপুরার পুলিশ বাহিনী গঠন করা হয়। পরবর্তীকালে তদন্তে জানা যায় এইসব আক্রমণের পেছনে রাজ পরিবারের কিছু অসন্তুষ্ট ব্যক্তির প্ররোচনা ছিল। রাজ্যে অশান্তির সৃষ্টি করে সিংহাসন দখল করাই ছিল তাদের উদ্দেশ্য। এখানে উল্লেখ্য যে ত্রিপুরাতে কুকি বিদ্রোহ, জমাতিয়া বিদ্রোহ, রিয়াং বিদ্রোহ, হালাম বিদ্রোহ, যতগুলি বিদ্রোহ হয়েছে রাজ পরিবারের কেউ না কেউ তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল। কেননা রাজ্যে অশান্তি সৃষ্টি করে সিংহাসন দখল করাই তাদের একটা উদ্দেশ্য ছিল, যেটা একটা পরম্পরায় পরিণত হয়েছিল। কুকি আক্রমণের সঙ্গে নন্দলাল দেববর্মা এবং রামচন্দ্র সরকারের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়। কঠোর পদক্ষেপ নেওয়ার পর কুকি আক্রমণ কিছুটা হ্রাস পায়। জনগণের অভিযোগে রাজা বিদ্রোহী প্রজা সীতারাম ও কৃষ্ণচন্দ্র সরকারকে গ্রেপ্তার করেন, কিন্তু প্রমাণের অভাবে তাদের মুক্তি দেওয়া হয়। আর এখানে একটা জিনিস স্পষ্ট যে কুকিরা নিজেরা কায়িক শ্রম বা জুম চাষে অভ্যস্ত ছিল না। তারা শুধুমাত্র যারা জুম চাষ করে তাদের বার্ষিক খাওয়ার জন্য খাদ্য মজুত রাখত, এই প্রত্যেকের ফসল তারা লুণ্ঠন করত। আর কুকি আক্রমণকারীরা এত বেশি ভয়াবহ হয়ে ওঠার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে রাজ পরিবারের কিছু ব্যক্তি পরোক্ষভাবে তাদের সঙ্গে সংযুক্ত হয়েছিল এবং রাজ পরিবারের ব্যক্তিরা বিদ্রোহীদের সঙ্গে যুক্ত হয়ে রাজাকে পরাজিত করা, রাজাকে হত্যা করা, একটা অশান্তির পরিবেশ তৈরি করা ত্রিপুরার ইতিহাসে একটা চিরাচরিত বিষয় ছিল, যেটা হয়তোবা আজও পর্যন্ত বহাল তবিয়তে। তাই ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।